শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ আজ। সারা দেশে নিরাপত্তা জোরদার। রাতে কয়েক জায়গায় যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সিদ্ধান্ত জানাতে পারেন জুলাই সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে। দুর্বল সরকারের সুযোগ নিচ্ছে গুটি কয়েক দল। মন্তব্য তারেক রহমানের। হুমকি থামকি না দিয়ে ভোট যুদ্ধের অংশ নেওয়ার আহ্বান। প্রার্থী ঘোষণার পর থেকে কুমিল্লা 10 আসনে বিএনপির তৃণমূল কর্মীদের মাঝে অসন্তোষ। বিতর্ক পাশ কাটিয়ে স্বচ্ছ ভাবমূর্তির কান্ডারির দাবি। জাতীয় মুনাফেকের একজনকে কুমিল্লা 10-এর নমিনেশন দেওয়া হয়েছে। টেন্ডারবাজি, সাদাবাজি সব কিছু করেছে। এখন তাদেরকে দল, এত বড় দল বিএনপির মতো, তারাই আবার নমিনেশন দিয়েছে। নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধের খবরে হতাশ মুদ্রণ শিল্প সংশ্লিষ্টরা। ফিকে হচ্ছে ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন। কাগজ ব্যবসায়ী আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এখানে অনেক মানুষের ইনকামের ফটটা অনেক দুর্বদ্ধ হয়ে যাবে। আমাদের যে প্ল্যান ছিল, এখন এগুলা আমরা কি করব, আমরা এখন দিশে পাচ্ছি না আর কি। চীনের হাসপাতালগুলোতে বেড়েছে বাংলাদেশি রোগীদের সংখ্যা। সেবা দিতে ইংরেজি শিখছেন নার্স ও কর্মীরা। চালু হয়েছে বাংলা রেস্তোরাঁও। প্রথম প্যাকেজটা হচ্ছে 500 RMB। আমি প্রথমটাই নেব। এখানে তো ভালো ট্রিটমেন্ট দেয় এবং ওষুধও কম। চাইনিজ মেডিসিন এবং ওয়েস্টার্ন মেডিসিন কম্বাইন ট্রিটমেন্ট, এটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল মামলার রায়ের দিন ঠিক করবেন। শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গত 23 অক্টোবর মামলার বিচার কাজ শেষে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায়ের তারিখ জানানোর জন্য আজকের দিন ধার্য করেছিলেন। সেদিন ট্রাইব্যুনাল জানায় রায়ের এই তারিখ হবে অল্প সময়ের মধ্যেই। চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক এবং চৌধুরী মামুন কারাগারে রয়েছেন। এদিকে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সেনা সদরে চিঠি পাঠানোর পর থেকে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। আর সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। রাতে রাজধানীর কয়েকটি স্থানে ঘটেছে নাশকতার ঘটনা। বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে করে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালায় দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেয়া হয়। উদ্ধার হয় পেট্রোল বোমা ও ককটেলও। নাশকতার অপচেষ্টা প্রতিরোধে রাতে শহর জুড়ে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী।
রাত 12টা রাজধানীর পল্লবীতে সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের এই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘুরান দেয় মানে এদিকে গেছে ওই মনে হয় মাঝামাঝি গেছে, এর ভিতরে হুন্ডা কোন দিক দেয় এই যে মনে আগুন টাগুন দাঁড়াতে আবার হুন্ডা টান দিয়ে গেছে। গাড়িগুলো রাস্তায় চলতেছে না, জাস্ট রাখা হয়েছে। এই রাখা গাড়িতে, বন্ধ গাড়িতে যদি কি অগ্নিসংযোগ দেয়, মানে তাদের চাইতে মানে খারাপ নিকৃষ্ট মানুষ আর হইতে পারে না। দলের সাথে আমরা ইনভলভ না, আমাদের ক্ষতি করে তাদের কি লাভ? কোন দল আসলে আমাদের দেবে? আমাদের জীবিকার জন্য আমাদের কি দিবে? আমাদের মোকাবেলার জন্য কেউ দিবে? আজকে আমার গাড়ি চলে গেছে, আমার সরকার হকার দিবে? আমার জীবিকা তুলে দিবে? আমার এই গাড়ি পিছে আমার ইনভেস্ট লোন করা আছে 40 লাখ টাকা, আমার দিবে সরকার? দিবে না। শুধু পল্লবীতে নয়, রাতে রাজধানীর আরও কয়েকটি এলাকায় ছড়িয়েছে সহিংসতার আগুন। ধোলাইপাড়েও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কারওয়ান বাজার মোড় ও শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা। জিগাতলায় 4টি ককটেল সহ একজনকে আটক করে পুলিশ। আর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে উদ্ধার করা হয় 6টি পেট্রোল বোমা ও 4টি ককটেল। বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে করেই ককটেল নিক্ষেপ করে দ্রুত পালায় দুর্বৃত্তরা। তাই নাশকতার আশঙ্কায় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দেয় আইন শৃঙ্খলা বাহিনী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে যাত্রীবাহী বাস ও সিএনজি। বুধবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাউইখোলা এলাকায় বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানায় যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। সামনের গাড়ি দুর্ঘটনায় পড়ার ফলে ধীর গতিতে চলছিল বাসটি। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। চালক ও যাত্রীরা দ্রুতই বাস থেকে নেমে যাওয়ায় কেউ আহত হননি। আর খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রী বেশে সিএনজি অটোরিকশায় উঠে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায় চাষারা এলাকা থেকে যাত্রী বেশে 2জন যাত্রী সাইনবোর্ডে যাওয়ার কথা বলে সিএনজি অটোরিকশা ভাড়া করে। গাড়িটি জালকুড়ি এলাকায় পৌঁছলে আরেকজন লোক ওঠার কথা বলে থামানোর পরপর আগুন দেয়। পুলিশ জানায় দুর্বৃত্তদের আটকে অভিযান চলছে আর জোরদার করা হয়েছে টহল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি রানা রনু পরিবহন নামে ফেনী চট্টগ্রাম রোডে চলাচল করে। আগুনে গাড়ির সামনের ও পেছনের অংশ পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি সংযোগের সময় গাড়িতে কেউ ছিলেন না বলে জানা গেছে। ঘটনার পরপর জেলা প্রশাসক মনিরা হক ও সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম ঘটনাস্থল পরিদর্শন করেন। দর্শক, জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণার তারিখ সেটি নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে খবরটি সংবাদের শুরুতেই জানিয়েছিলাম আপনাদের, আমরা ট্রাইব্যুনালে যোগ দেব। আমার সহকর্মী আপডেট জানাবেন রাব্বি হোসেন। রাব্বি, বহুল কাঙ্ক্ষিত যেটি শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার কার্যক্রম, সেটি কখন নাগাদ শুরু হতে পারে? এবং আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে, সেই খবরটিও জানাবেন আমাদের। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সে অভিযোগের মামলায় আজকে মূলত কবে রায় হবে সেটি নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মূলত তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। যে গণভবনে বসে ছাত্র জনতাকে হত্যার যে নির্দেশনা দেওয়া হয়েছে সে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি লেথাল উইপেন ব্যবহার করে, মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার যে নির্দেশ সে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি জুলাই শহীদ আবু সাইদকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর হত্যার অভিযোগ
অভিযোগ আনা হয়েছে। চানখারপুলে 6 যুবককে হত্যার সেই অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে। মূলত এই মামলায় যে তদন্ত প্রতিবেদন, সেখানে দীর্ঘ 8,500 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল 12 মে গত বছর, এই চলতি বছরের 12 মে। পরবর্তীতে 1 জুলাই এই মামলার যে অভিযোগ গঠনের শুনানি সেটি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে তাদের অভিযোগ গঠনের শুনানি করা হয়। পরবর্তীতে 10 জুলাই চলতি বছরের সেই অভিযোগ গঠন করে এই মামলার বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরবর্তীতে এই চলতি বছরের 3 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দীর্ঘ 28 কর্মদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্য শেষ হয়েছে এবং গত 23 অক্টোবর এই মামলার আজকে অর্থাৎ এই রায়ের তারিখ নির্ধারণ করার জন্য দিন ধার্য করা হয়েছে। তবে এই দিনটি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে কঠোর অবস্থানে রয়েছে। ট্রাইব্যুনালের পাশে আমরা দেখেছি সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দিয়ে আপডেট জানানোর জন্য। দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবরও তো জানতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা জানি রাত থেকেই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নাশকতার ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়, এবং আমরা জানি আইন শৃঙ্খলা পরিস্থিতিও তো আছে, সতর্ক অবস্থানে রয়েছে। তো তাও যে এই নাশকতার ঘটনাগুলো ঘটছে, আজকের অবস্থাটা জানতে চাই। রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে কেমন দেখছেন? আজকে তো আরো বেশি কড়াকড়ি আরোপ করার কথা। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এবং এখানে বাংলাদেশ ছাত্র শিবিরের একটি সমাবেশ হচ্ছে। যেই সমাবেশটি আসলে শুরু হয়েছে একটি মিছিলের মাধ্যমে। ঢাকা কলেজ থেকে তারা মিছিল করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে এসেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিবির সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এই মিছিল থেকে কিন্তু তারা দাবি করছেন আওয়ামী লীগের পক্ষ থেকে যেই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে সেটি প্রতিহত করার জন্য শিবিরই যথেষ্ট এবং পুলিশ শুধু নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পাশাপাশি শিবিরের সদস্যরাও কিন্তু ঢাকা শহর এর বিভিন্ন প্রান্তে তারা কিন্তু তাদের যেই ব্যারিকেড সৃষ্টি করা অথবা জনপ্রতিরোধ তৈরি করা সেটি কিন্তু ঘোষণা এখানে তারা দিয়েছেন। এবং সকাল থেকে আমি ঢাকা শহরের বেশ কিছু পয়েন্টে ঘুরেছি এবং জায়গাগুলো দেখার চেষ্টা করেছি, বিশেষ করে বাংলা মোটর, শাহবাগ এবং হাইকোর্ট এলাকা, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে আমি যে চিত্র দেখেছি সেখানে কিন্তু পুলিশ সদস্যরা মোতায়েন ছিলেন এবং একই সাথে সড়কে বিশেষ করে যারা মোটরযান চালাচ্ছেন, মোটর বাইক চালাচ্ছেন, তাদেরকে কিন্তু দাঁড় করিয়ে তাদের ব্যাগ সহ তাদের পরিচয়পত্র চেক করে তারা কিন্তু তাদেরকে ছেড়েছেন। অর্থাৎ সড়কে চলাচলের ক্ষেত্রে পুলিশ কিন্তু একটা নজরদারি রাখছেন। একই সাথে আমরা এনসিপির কার্যালয়ের সামনে বিজিবির সদস্যদেরকে উপস্থিত থাকতে দেখেছি পুলিশের সদস্যের পাশাপাশি, এবং বলতে হবে যে এখন পর্যন্ত আমরা কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি এবং এখানে পুলিশ সদস্য সহ ছাত্র শিবিরে যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে যে কোনো ধরনের হামলা অথবা যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য তারা কিন্তু একজোট রয়েছেন, যে কোনো ধরনের পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছেন। শান্ত, আপনিও সাবধানে থাকবেন এবং আপনার সঙ্গে যোগ দিয়ে আপডেটগুলো জেনে নেব পরবর্তীতে। ধন্যবাদ। আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট ইস্যুতে বিএনপি, জামায়াত সহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানেই রয়েছে। একদিকে জামায়াত সহ 8টি রাজনৈতিক দল 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে নির্বাচনের দিনেই গণভোট আয়োজন ও জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বিষয়ক অবস্থান নিয়ে সরব বিএনপি সহ সমমনা দলগুলো। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা ঘিরেও বেড়েছে রাজনৈতিক উত্তাপ। আর এমন প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎকারের সুযোগ করে দেয়ায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার
পবন বাধেকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্যই অসহায়ক ও অনভিপ্রেত। ভারতীয় দূতকে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলার বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন। দুর্বল সরকারকে কোনো হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের মাঠে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, কোনো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। গণভোটের আড়ালে পতিত পরাজিত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সে প্রশ্নও রাখেন তিনি। আহ্বান জানান পরিস্থিতি ঘোলাটে না করার। বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে একটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। প্রাথমিকভাবে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাল কুমিল্লার লালমাই নাঙ্গলকোট। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, কুমিল্লা 10 আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে সেই আব্দুল গফুর ভুইয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। তারা বলছেন, এমন প্রার্থীর কাছে ভোটের টিকিট থাকলে আসনটি হাতছাড়া হবে ধানের শীষের। স্থানীয়রা চান স্বচ্ছ ভাবমূর্তির নেতা, দুঃখ দুর্দশায় যিনি পাশে থাকবেন সঙ্গী হয়ে। তাদের পছন্দ বিএনপি নেতা মোবাশ্বের আলম ভুইয়া। 3 সন্তান নিয়ে বিধবা আনোয়ারার সংসার। মৃত স্বামী হানিফ পেশায় ছিলেন অটোরিকশা চালক। 3 বছর আগে তার মৃত্যুর পর থেকেই সংসারটি টিকে রয়েছে বিএনপি নেতা মোবাশ্বের আলমের সহযোগিতায়। কুমিল্লা 10 মোহাম্মদ আব্দুল গফুর ভুঁইয়া। 3 নভেম্বর বিএনপির হাইকমান্ড কুমিল্লা 10 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে আব্দুল গফুর ভুঁইয়ার নাম। এরপর থেকেই দুশ্চিন্তায় আনোয়ারা। তিনি চান দুঃসময়ে পাশে থাকা মোবাশ্বের আলম যেন পান ভোটের টিকিট। একই দাবি অটোরিকশা চালক মুজিবুল, পান দোকানি ফজর আলী ও কৃষক আমিরের। ফোন দিয়ে যোগাযোগ নিয়ে আসে বা কোনো খবর লই যে নতুন একজন আলেকার এরকম খবর নেব আমরা। মোবাশ্বের আলম আসলে উনাকে প্রয়োজন। উনি গরিব দুঃখীর বন্ধু, শ্রমিকের বন্ধু, আমাদের মতো অটো ড্রাইভারের বন্ধু। যে পরিশ্রম দিয়ে দলকে এবং দলের নেতাকর্মীদেরকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছে, উনি শুধু একমাত্র দাবিদার আমরা মনে করি। নতুন গফুর ভুঁইয়ার নাম শুনে আমাদের আগে সর্বপ্রথম মোবাশ্বের আলম ভুঁইয়া আছিল, এরপর মৌলুসুদ্দিন রাজা। এখন তো ওনার নাম তো কোনোদিন শুনি নাই। কী করে ওনাকে আমরা জাতীয় নির্বাচনে আমাদের তারেক রহমান কীভাবে দেয়? সম্ভাব্য প্রার্থী আব্দুল গফুর ভুঁইয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। সাম্প্রতিক সময়ে নাঙ্গলকোট উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে জোরপূর্বক একতরফা কমিটি গঠন করেন তিনি। কয়েকদিন আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে হুমকি দিয়ে ভাইরালও হন। আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো আপনারে কে এখানে বসাইছে, আমি তার কলজা খুলিয়ে লাইম, আপনার কলজাও খুলবো। এ নিয়ে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। এখানেই শেষ নয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে আব্দুল গফুর ভুঁইয়ার বিরুদ্ধে। সেবার দলের সিদ্ধান্তের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হন গফুর ভুঁইয়া, যার সুফল ভোগ করে নৌকার প্রার্থী। 2018 সালের নির্বাচনেও তার অবস্থান নিয়ে রয়েছে চরম বিতর্ক। উনি 2008 সালে স্বতন্ত্র ইলেকশন করে বিএনপির নিশ্চিত বিজয়কে পরাজিত হিসাবে পরাজয় বরণ করাইছে এবং তাদের কারণেই দল ছোট্ট পরিসরে পার্লামেন্টে বিরোধী দলের নেতৃত্ব দিতে হয়েছে এবং তাদের কারণেই এই জাতীয় লোকদের কারণে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের স্বপ্নের নায়ক জনাব তারেক রহমান আজকে দেশের থেকে প্রত্যাবৃত হয়েছে। এখন আবার তাদেরকে কিভাবে দল মনোনীত করলো এটা আমাদের বোধগম্য নয়।
তৃণমূলের নেতাকর্মীরা বলছেন ক্লিন ইমেজের বদলে যিনি হয়ে উঠেছেন বিতর্কের প্রতীক তাকে দলের মনোনয়ন দেয়া ভুল সিদ্ধান্ত। এরই প্রতিবাদে ৩ নভেম্বরের পর থেকে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে লালমাই নাঙ্গলকোট উপজেলার মানুষ। দলের দুর্দিনে রাজপথে থাকা সংগ্রামী মুবাশ্বের আলমকে মনোনয়ন দেওয়ার দাবি তাদের। জাতীয় মুনাফেকের একজনকে কুমিল্লা 10-এর নমিনেশন দেওয়া হয়েছে, যিনি 2008 সালে স্বীকৃত আওয়ামী লীগকে ভোট দিয়ে লোটাস কামালকে এমপি বানিয়েছেন। 17-18 বছর আমরা মুবাশ্বের বাইরে দেখছিলাম, কখনো আমরা গফুর ভূঁইয়ার দেখিনি। এখন হঠাৎ করে গফুর ভূঁইয়া কোত্থেকে আসলো তা তো আমরা জানি না। টেন্ডারবাজি, সাদাবাজি সব কিছু করেছে। এখন তাদেরকে দল, এত বড় দল বিএনপির মতো, তারাই আবার নমিনেশন দিছে গফুর ভূঁইয়া। ওনার তো নামে আমরা শুনি নাই, কোনো সময় আমরা জানি নাই। এখন আমরা জানতেছি যে ওনাকে কি নমিনেশন দিছে। নেতাকর্মীদের দাবি সুদিনের মাছি নয়, বরং পরীক্ষিত ও ত্যাগী নেতার হাতেই যেন ওঠে ভোটের টিকিট। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের খবরে একেবারে হতাশ মুদ্রণ শিল্প মালিকরা। এ খাতে বাড়তি বিনিয়োগ নিয়েও দুশ্চিন্তায় তারা। বলছেন এমনিতেই মন্দা চলছে প্রেস ব্যবসায়। আশা ছিল নির্বাচনী বছরে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন, তবে নির্বাচন কমিশনের ঘোষণায় সেই আশায় ঘুরে বালি। পোস্টার ছাপানোর কাজ না পেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে মুদ্রণ শিল্প। যে কোনো নির্বাচনে অন্যতম অনুষঙ্গ পোস্টার। ঐতিহ্যগতভাবেই নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয় পোস্টার। এর মাধ্যমে ভোটের মাঠে নিজের উপস্থিতি জানান দেন প্রার্থীরা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা যাবে না পোস্টার। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে হতাশ মুদ্রণ শিল্পের ব্যবসায়ীরা। এই যেমন সাইফুল্লাহ মাসুদ। নির্বাচনী পোস্টার ছাপাতে মজুত করেছেন কাগজ, কালিসহ প্রয়োজনীয় উপকরণ। এ খাতে নতুন করে বিনিয়োগ করেছেন প্রায় $1.5 কোটি টাকা। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। টেনশনে পড়ে গেছে এখন রীতিমতো। আমাদের যে ইনভেস্ট বা আমাদের যে প্ল্যান ছিল, এখন এগুলা আমরা এখন কী করবো, আমরা এখন দিশে পাচ্ছি না আর কি। আমার অলরেডি অনেকগুলা পোস্টার অর্ডারও ছিল, কিন্তু এখন আমি তো করতে পারতেছি না, যেহেতু নিষেধাজ্ঞা। কিন্তু আমি এই কাগজগুলো এখন কী কাজে ব্যবহার করবো? আমার তো অলরেডি টাকা স্টক হয়ে গেছে, আটকে গেছে। মাসুদের মতো আরও অনেক প্রিন্টিং প্রেসের মালিকের একই অবস্থা। পোস্টার ছাপানোর আদেশ দিয়েও তা স্থগিত করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এতে ক্ষতির মুখে পড়েছেন এ শিল্পের মালিকরা। আমরা আশায় ছিলাম যে এবছর নির্বাচন এরকম একটা পোস্টারের বা লিফলেটের একটা আমেজ থাকবো, আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে, কাজের চাপ বাড়বে। প্রিন্টিং প্রেস এবং পোস্টার কাগজ ব্যবসায়ী আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কোটি কোটি টাকার ব্যবসা লস হয়। আমাদের পোস্টার ছাপাইলে অনেক টাকার কাজ হয় আমাদের প্রেসের জন্য। নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের নেতিবাচক প্রভাব পড়বে কাগজ এবং কালি ব্যবসায়েও। মালিকরা বলছেন পোস্টার ছাপানোকে কেন্দ্র করে চাহিদা বাড়ে কাগজের। এজন্য আগেভাগে প্রস্তুতিও নিয়েছিলেন তারা। প্রত্যাশা থাকে যে আমাদের জাতীয় নির্বাচনে পোস্টার মুদ্রণের জন্য আমরা কিছু কাগজ বিক্রি করব। সেক্ষেত্রে আমরা তো অবশ্যই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। পোস্টারের পেপার বিক্রি করতে পারতাম, আমাদের কিছু আয় হতো। এখন তো পোস্টারও হবে না, আমাদের আয়টাও হবে না। এবার পোস্টার যেহেতু হচ্ছে না, সরকারের বিধিনিষেধ আছে, এখানে অনেক মানুষের ইনকামের ফটটা অনেক দুর্বদ্ধ হয়ে যাবে। সেলটা কমবে। আমরা যে একটা টার্গেট করছিলাম, টার্গেট অনুপাতে আমাদের ওইটা হবে না। ব্যবসায়ী নেতারা বলছেন নির্বাচনকে ঘিরে চাঙ্গা হয়ে ওঠে মুদ্রণ শিল্প। অনেকেই পোস্টার ছাপানোর আদেশ পেতে শুরু করেছিল, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সব এলোমেলো করে দিয়েছে। 300 আসন, সে আসনে যদি একজনে যদি 2 লক্ষ করে পোস্টার ছাপে, তো কত পোস্টার আমাদের যায়, কতগুলো প্রেসের থেকে আপনার কাজ পায় এবং অর্থনৈতিকভাবে তারা বেনিফিট হবে। কাগজ শিল্প সেখানে অনেকগুলো আপনার বেনিফিট পাবে। নতুন ব্যবসায়ী সমাজ এবং আমাদের কাগজ ইন্ডাস্ট্রি যেটা আছে, দেশি কাগজে ছাপার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা মুদ্রণ ব্যবসার সাথে জড়িত, তারাও পোস্টারটা না ছাপতে পারলে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পোস্টার ব্যবহার বন্ধে ব্যবসার ক্ষতি হওয়ার পাশাপাশি নির্বাচনে উৎসবমুখর পরিবেশও ম্লান হবে বলেও মনে করেন ব্যবসায়ী নেতারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশি রোগীদের সেবা দিতে ইংরেজি শিখছেন চীনের নার্স ও হাসপাতাল কর্মীরা। এরই মধ্যে চালু হয়েছে বাংলাদেশি খাবারের বেশ কিছু হোটেলও। দেশটির বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ক্যান্সার ও হৃদরোগের মতো জটিল অসুখের পাশাপাশি নিয়মিত চেক আপেও চীনের হাসপাতালগুলোয় আসছেন বাংলাদেশিরা। সর্বাধুনিক এবং প্রযুক্তি নির্ভর চিকিৎসার পাশাপাশি সাধারণ ওষুধপত্র নিয়েও বাংলাদেশিরা বেশ সন্তুষ্ট বলে জানান তারা।
গোয়াংজু, ঢাকা থেকে বিমানে 3.5 ঘন্টার দূরত্ব। এখানকার এই ফসুন চ্যানচেং হাসপাতালে গত 3 মাসে চিকিৎসা নিয়েছেন 3 শতাধিক বাংলাদেশি। ক্যান্সার থেকে হৃদরোগ কিংবা দুর্ঘটনাজনিত পঙ্গুত্বের শিকার অনেকে এসেছেন ভিনদেশি এই হাসপাতালে। আবার ব্যবসা বা ঘোরাঘুরির জন্য এসেও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন কেউ কেউ। প্রথম প্যাকেজটা হচ্ছে 500 RMB, সেকেন্ড প্যাকেজটা 1280, 1280 RMB, and third package is 2380 something like that. তো আমি প্রথমটাই নেব। আমার হাজব্যান্ড তো সবসময় এখানে ডাক্তার দেখায়, ওনার ইয়াতে বুঝলাম যে এখানে তো ভালো ট্রিটমেন্ট দেয় এবং ওষুধও কম। সেবা নিতে আসা বাংলাদেশিরা বলছিলেন চিকিৎসক নার্সদের সাথে যোগাযোগে ভাষা একটা বড় বাধা। দোভাষীর মাধ্যমে প্রয়োজনীয় কথাবার্তা সারতে হচ্ছে তাদের। ভাষাটা একটু সমস্যা, ধরেন আমরা অনেক বছর থাকাতে হয়তো আমাদের নিজেদেরটা নিজেরা আমরা কেয়ার করতে পারি, কিন্তু নতুন কেউ আসলে একজন দোভাষী অবশ্যই লাগবে। সারা পৃথিবীতে একটা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট এইখানে আছে, আবার এখানে একটা এক্সট্রা ট্রিটমেন্ট আছে যেটা চাইনিজ মেডিসিন এবং ওয়েস্টার্ন মেডিসিন কম্বাইন্ড ট্রিটমেন্ট, এটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। শুরুর দিকে এই শহরে বাংলাদেশি খাবার খুব একটা সহজলভ্য ছিল না, এখন অবস্থা পাল্টেছে। অনেকগুলো দেশি খাবারের দোকান এখন সেখানে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসা ভিসা সহজ করেছে চীন। পাশাপাশি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সম্ভাব্য খরচ, এমনকি চীনে থাকার ব্যবস্থা সবই ঢাকা থেকে নিশ্চিত করে যাওয়া সম্ভব। আর চিকিৎসক নার্সের সাথে বাংলাদেশিদের যোগাযোগ সহজ করতেও কাজ চলছে বলে জানান তারা। টিউমার ক্যান্সারের মতো চিকিৎসায় আমরা দক্ষ। পশ্চিমা প্রযুক্তির সাথে আমাদের নিজস্ব পদ্ধতির সমন্বয় করছি আমরা। আমাদের স্টাফ ও নার্সদের ইংরেজি শেখানো হচ্ছে। বাংলাদেশ থেকে আসা যারা ইংরেজি জানে না তাদের জন্য বিকল্প দোভাষী আছেন। সব মিলিয়ে রোগীরা যাতে কোনো সমস্যায় না পড়েন সেটি আমরা নিশ্চিত করছি। পাশাপাশি বাংলাদেশিদের জন্য চিকিৎসা খরচও কিভাবে আরো কমানো যায় সেই চেষ্টাও চলছে বলে দাবি তাদের। বাংলাদেশি রোগীদের জন্য চীন নতুন গন্তব্য হলেও এখানে আসা বাংলাদেশিরা বেশ খানিকটা খুশি। তারপরও এখনো ভাষা এবং খাবার নিয়ে কিছু চ্যালেঞ্জ থেকে গেছে। চীনা উদ্যোক্তারা বলছেন এইসব চ্যালেঞ্জ কিভাবে দূর করে বাংলাদেশি রোগীদের জন্য নির্ভরযোগ্য হতে পারে এই চীন, সেই জন্য কাজ করছেন তারা। মাকসুদ মিশু, যমুনা নিউজ, গোয়াংজু, চীন। নির্মাণের মাত্র 2 বছরের মাথায় ভাঙন দেখা দিয়েছে নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়কে। নাটোরের 6 কিলোমিটার অংশের বিভিন্ন স্থান এরই মধ্যে ভেঙে গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন এই পথে যাতায়াতকারীরা। দ্রুতই সড়কটি মেরামত ও নির্মাণে অবহেলার বিষয়টি নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাজ শেষ হয় 2023 সালে। সড়ক নির্মাণের ফলে যাতায়াত ব্যবস্থা সহজ হয় 5টি উপজেলার প্রায় 10 থেকে 12 লাখ মানুষের। কিন্তু নির্মাণের 2 বছরের মাথায় নাটোর অংশে ভাঙন দেখা দেয়। একটি কালভার্ট ও 3টি ব্রিজের সংযোগস্থল সহ বিভিন্ন জায়গায় মাটিও ধসে পড়েছে। দুর্নীতিবাজ ঠিকাদার এই সড়কের নিকট থেকে মাটি উঠিয়েছে এবং ঢেলা মাটি, যেখানে কোনো রুলার করেনি, দুর্মুষ করেনি, যার জন্যে বৃষ্টি হলে বারবার সাইড ধসে যাচ্ছে এই সড়কের। 6-7 কিলো রাস্তা, এখানে একটু মাঝে মাঝে একটু ধসে গেছে, একটু উঁচা নিচা হওয়াতে আমাদের একটু চলাচলে বিঘ্ন হয়। ভাঙনের ফলে এই রুটে চলাচলে ঝুঁকি বেড়েছে বলছেন স্থানীয়রা। আমাদের পাতে ভেঙে যায়, টায়ার বাস্ট হয়ে যায়। আসলে রাস্তাগুলো সারানোর জন্য খুব জরুরি দরকার। সংস্কার করে এই রাস্তার নিকট থেকে মাটি খনন করে এখানেই আবার ফিল আপ করে, যখনই বৃষ্টি হয় এই রাস্তা আবার ধসে যায়। যে আমরা একটা ভালো কিছু আশা করছিলাম, সেই আশাটা পাইলাম না। নিম্নমানের কাজ হওয়ার কারণে এই কাজটা প্রায় গচ্চা যাওয়ার মতো নেই। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, সড়কের কোনো অংশ নষ্ট হলে নিয়ম অনুযায়ী শুষ্ক মৌসুমে ঠিকাদারই তা মেরামত করবে। শুষ্ক মৌসুম আসলে উক্ত ঠিকাদার সেটি মেরামত করে দিতে বাধ্য। এটা তার সাথে কন্ট্রাকচুয়ালি সে বাধ্য সেইটুকু রিপেয়ার করে দিতে। আমরা আশাবাদী যে এবার রিপেয়ার করলে এটাই আর দুর্ভোগ হবে না। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম কনস্ট্রাকশন বললেন, তাদের কোনো করণীয় নেই। আমরা কাজ নিয়েছিলাম এবং সেই নিয়মে কাজ করছি। এখানে আমাদের আর কিছু করণীয় নাই, ঠিক আছে। তার অফিস তারা তাদের পরবর্তী চিন্তা ভাবনা করে তারা পজিটিভ ওয়ার্ক করার জন্য প্রয়োজন ব্যবস্থা নিচ্ছে এবং অন্য ঠিকাদার কাজ।
সড়কটি নির্মাণে গাফিলতি খতিয়ে দেখতে ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন এই রুটের যাতায়াতকারীরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। আর কয়েকদিন পরে শুরু হবে হালি পেঁয়াজের আবাদ। তার আগে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগর উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বীজতলা তৈরি কাজ। আর ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9 লাখ টন। আগামী মাসেই বাজারে আসবে মুড়ি কাটা জাত। তখন বাজারে স্বস্তি ফিরবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত গাজনার বিল অধ্যুষিত পাবনার সুজানগর উপজেলা বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে বীজতলা তৈরির কার্যক্রম। কেউ ব্যস্ত পাওয়ার টিলার দিয়ে জমি চাষে, কেউ বা ব্যস্ত মাঠ প্রস্তুত করতে। ৪৫ দিনে বীজ থেকে চারা হয়, আর চারা থেকে ৩ মাসের মধ্যেই হবে পরিপক্ক পেঁয়াজ। তবে মৌসুমের শুরুতে বৃষ্টি আর বিলের পানি থাকায় কিছুটা দেরিতে হয়েছে বীজতলা তৈরিতে। বীজ, সার সহ চাষাবাদে আনুষঙ্গিক সবকিছুর দাম বৃদ্ধিতে চিন্তিত এখন কৃষকেরা। তবে ভালো ফলনের আশা করছেন তারা। আমরা এখন পেঁয়াজের দানা চারাচ্ছি, এইটা 1.5 মাস পরে উঠবে। যে টাইমটা বৃষ্টি হওয়ার কথা সে টাইম হয় নাই, পরবর্তীতে বৃষ্টি হয়েছে, এই জন্য আমাদের বই এখনো নরম, বই জমি চাষ দিতে পারতেছি না। সারের দামও বেশি, তার পাশে দানার দামও বেশি, কামলার দাম বেশি, আমাদের পোষাচ্ছে না। আমরা আস্তে আস্তে জমির আবাদটা কমায় দিতে হচ্ছে। আগামী মাসেই বাজারে আসবে মুড়ি কাটা পেঁয়াজ। তখন বাজার কিছুটা স্থিতিশীল হবে এমনটাই মনে করছে কৃষি বিভাগ। পেঁয়াজের যেটা বীজতলা এর লক্ষ্যমাত্রা রয়েছে, ইতিমধ্যেই বীজতলার কার্যক্রম শুরু হয়েছে এবং মুড়ি কাটা পেঁয়াজ খুব দ্রুততম সময়ে উত্তোলন হয় এবং এরপরেই চারা পেঁয়াজ রোপণ শুরু হয়। আমার মনে হয় সব সমন্বয় করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার তেমন কোনো কারণ নেই। চলতি বছরে পাবনা জেলায় ৬,৪০০ হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবাদ হবে ৫৩,৭৫০ হেক্টর জমিতে। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ। শেখ হাসিনার ঠিকানা আর বাংলাদেশ হবে না এবং দলটি সহ তাদের গুপ্ত দোসরদের নির্মূল করা হবে, এমন মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রান ফর জুলাই কর্মসূচিতে তিনি বলেন, গত রাতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানোর পর আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাউকে পাওয়া যায়নি। সাদিক কায়েম আরও বলেন, রান ফর জুলাইয়ের লক্ষ্য জুলাইয়ের চেতনাকে ঐক্যবদ্ধ করা। সবাই ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারকে প্রতিহত করলেও এখন অনেক বিভক্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাই সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাদিক কায়েম। আমাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, তো এটা খুবই অনুচিত। আজকে এই বিভাজনগুলো দেখে পুরো জাতি কষ্ট পাচ্ছে, শহীদরা কষ্ট পাচ্ছে, শহীদ পরিবারগুলো কষ্ট পাচ্ছে। তো এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। একই সাথে যারা পতিত ফ্যাসিস্ট আছে বাংলাদেশে, তাদের রাজনীতির ক্লোজ হয়ে গেছে। 5 আগস্ট তারা দেশ থেকে পালাইছে, তারা মরে গেছে, এখন তাদের থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে। বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। 1970 সালের 12 নভেম্বর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে পটুয়াখালীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় 12 নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান বক্তারা। বলেন, 1970 সালের ভয়াল 12 নভেম্বরের বেদনা, বিদ্যুৎ ইতিহাস বাঙালি জাতি আজও ভুলতে পারেনি। সেই দিন ভেসে যায় গবাদি পশু, হাঁস, মুরগি, ক্ষতিগ্রস্ত হয় মাঠের ফসল এবং অসংখ্য গাছপালা, পশু পাখিও। পুরো উপকূল মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিণত হয়। গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 3 নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। লালমনিরহাটে আটক হয়েছে আরও 9 জন। বুধবার রাতে গাজীপুর সদরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় আটক হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় 3 নেতা। এ সময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও লোহার পাইপ জব্দ করা হয়। আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মহাসড়কে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। লালমনিরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ
অঙ্গ সংগঠনের 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। লকডাউন ঘিরে রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালানোর সময় এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে রয়েছে একাধিক মামলাও। সকালে তাদের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হতে পারে বলে জানায় পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে জেলায় জেলায় মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র জনতা। বুধবার সন্ধ্যায় রাজশাহীতে মশাল মিছিল করে চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। স্থানীয় থানা মোড় এলাকা থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি, পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে আওয়ামী লীগ যদি দেশ অস্থিতিশীল করার চেষ্টা করে তবে স্বেচ্ছাসেবক দল তা প্রতিরোধ করবে। শেখ হাসিনার ফাঁসির দাবিতে রংপুরে মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আবু সাইদ চত্বর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে প্রধান ফটকে আয়োজিত সমাবেশে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। বলেন, রাত থেকেই বিশ্ববিদ্যালয় এলাকা পাহারা দেবেন তারা। সেখানেই আওয়ামী লীগের সমর্থক পাওয়া যাবে, সেখানেই তাদের প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তারা। জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে চট্টগ্রামের লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করেছে জুলাই ঐক্য চট্টগ্রাম। বুধবার বিকেলে নগরীর বহদ্দারহাট থেকে 2 নম্বর গেট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র সমাজ, ছাত্র মজলিস সহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন অংশ নেয়। শেরপুরে আমন ধান কাটাতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। দুর্যোগ কাটিয়ে ফলন নিয়ে সন্তোষ থাকলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা তো রয়েছেই। সরকারি প্রণোদনার সার, বীজ না পাওয়ার অভিযোগও আছে। কৃষি অফিস বলছে, সরকারিভাবে ধান কেনা শুরু হলেই সঠিক দাম পাবেন কৃষকরা। মাঠ জুড়ে সোনালী হাসি, রোদের আলোয় ঝলমল করছে কৃষকের স্বপ্ন। প্রতিটি ধানের শীষে লুকিয়ে কৃষকের ঘামে ভেজা সংগ্রামের গল্প। শেরপুরের বাতাসে এখন পাকা ধানের ঘ্রাণ। রোপা আমন ঘরে তুলছে কৃষক। ভালো ফলনের আশায় 4 উপজেলায় বিভিন্ন জাতের রোপা আমনের চাষ করেছেন চাষিরা। কাটারি ভোগ, পাইজাম ও হাইব্রিড জাতের ধানি গোল্ড ধান কাটা শুরু হয়েছে। একর প্রতি 60 থেকে 70 মণ ফলন পাওয়ার আশা তাদের। 7-8 কাঠা জমিন পোকায় নষ্ট হয়েছে। 20 বছর আমি মেলা কিছু দিছি। ধান ফলন ঠিক আছে, কিন্তু ফলনের মূল্য মতন দাম পাই না। 15 কাঠা মতো লাগাইছি, মোটামুটি ফসল ভালোই হয়েছে। কামলা দিয়ে কাটলে তো 600 টাকা করে হাজিরা লাগতো, এখন নিজেরাই কাটতেছে। এই কৃষিকাজে তো কোনো লাভ নাই। দেখেন যে খালি খরচ, এই যে সার, বীজ, হাবি যাবি, কি কামলা খরচ, ট্রাক্টর খরচ, হাবি যাবি, দেখেন যে লাস্টে গুলটাই খায়। ধান নিলে পড়তো না, খারাই থাকলো হয়। ও বৃষ্টি মুড়ে এই মোড় উপরছে, ওই মোড় উপরছে, একবারে ঘেটে গেলেছে। ওই যে কিরম জ্বালা হয়ে গেছে খেতে। কৃষকেরা বলছেন, অসময়ের বৃষ্টি আর পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো। তবে দাম নিয়ে সন্তুষ্ট নন তারা। উৎপাদন খরচ আর মজুরি পুষিয়ে নিতে লাভ থাকছে সামান্যই। সরকারি প্রণোদনার সার, বীজ হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা, এমন অভিযোগও রয়েছে। আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে, কিন্তু ফলন ভালো হওয়ার মূল্য দেখা যাইতেছে ধানের বাজার সরকার থেকে যদি বেশি দাম দেয়, কিন্তু তাহলে কৃষক লাভবান হইতো। সরকারের বীজ দেয়, এমন মানুষ আছে এলাকায় যারা ধানের আশেপাশে ওরা পায়, কিন্তু অরিজিনাল কৃষক যারা, ওদেরকে সরকার কোনো সময় ঘাটতি পূরণ দেয় না। বাজারে কোনো দাম পাওয়া যায় না, কামলার বেতন বেশি, আরেকদিকে সমস্ত সারের দাম বেশি। দুয়েরা আম করে দেয় না, যারা যারা নিয়ে বিক্রি করে তা করে দিয়ে দেন। যা আবাদ করছি সব নষ্ট হয়ে গেছে। এটা আমরা পাই না। এলা দেখবো কারা ধান চালের দাম কম, আমরা তো চলার মতন কোনোই নাই। কৃষি কর্মকর্তা জানান, এরই মধ্যে জেলার 25 ভাগ ধান কাটা হয়েছে। ফলনও আশানুরূপ। গত কয়েকদিনের বৃষ্টিপাতে আমাদের মাত্র 63 হেক্টর জমি আক্রান্ত হয়েছে, যা টোটাল জমির 0.03%। আগামী 1 সপ্তাহের ভিতরে আমাদের 50% ধান কর্তন হয়ে যাবে এবং আমরা যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং কৃষক তার কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারবে। এবার জেলার 93,693 হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। 2,96,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অফিস। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
খেলার খবর, আজ ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হামজা শমীদ্দিন নিয়ে ম্যাচের আগে শেষ অনুশীলনে শঙ্কার নাম মুরসালিন। এই ম্যাচ জিতেই 18 নভেম্বর ভারত ম্যাচে ড্রেস রিহার্সাল সারতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। এদিকে হামজার মতো ফুটবলারের বিপক্ষে প্রথমবার খেলা ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করে রাখতে মুখিয়ে আছে নেপাল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। বাংলাদেশ নেপালের বিপক্ষে সবশেষ যে ম্যাচটা জিতেছিল এই ঢাকার জাতীয় স্টেডিয়ামে, সেটা ছিল ঠিক 5 বছর আগে 13 নভেম্বর। অবাক হলেও সত্য, 5 বছর পর 13 নভেম্বর আবারও মুখোমুখি হচ্ছে নেপালের বিপক্ষে। নিশ্চয়ই এই ম্যাচটা দিয়ে আবারও জয়ের বৃত্তে ফিরবে হামজা তুপুরা। আমরা আন্ডার এস্টিমেট করি না, আমরা জানি নেপাল স্ট্রং টিম আর ডিফিকাল্ট টিম। ম্যাচ ইজ নট 90 মিনিটস, এখন তো ম্যাচ হচ্ছে 95, 98। ম্যাচের আগে 14 দিনের ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। শেষ সেশনে সমিত সোম যোগ দেয় প্রথমবারের মতো পুরো স্কোয়াডকে একত্রে পেলেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। তবে ইনজুরিতে স্ট্রাইকার শেখ মোরসালিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। প্রীতি ম্যাচ তাই সবাইকেই বাজিয়ে দেখতে পারেন কোচ। Everyone is fit except just we have a slight issue, muscle discomfort on Mursalin, but we will make the final decision tomorrow. বাংলাদেশ নেপাল এ পর্যন্ত 25 বার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ জয় পেয়েছে 13 বার, পক্ষান্তরে নেপাল জয় পেয়েছে 8 বার। ড্র হয়েছে 4টি ম্যাচ। সবশেষ 5 ম্যাচের একটা ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ। সবশেষ জয়টা এই মাঠেই 2020 সালে। নেপাল দল বাংলাদেশে নেমে মাত্র একটা সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে। বাংলাদেশের ঘরোয়া লিগে খেলেন দলটির 8 ফুটবলার। আমাদের বাংলাদেশের পরিবেশে খেলার অভ্যাস আছে। হামজা সেপ্টেম্বরে নেপালে আসেনি, এবার সেই আক্ষেপ ঘোচাতে চাই জয় দিয়েই। ভারত ম্যাচের আগে প্রিটেস্ট এই নেপাল ম্যাচ, তবে চোখ রাঙাচ্ছে শেষ মিনিটে গোল হজম করে ম্যাচ হারার সাম্প্রতিক রেকর্ড। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। সেনাপ্রধানের ক্ষমতা বাড়াতে সংবিধানের বিতর্কিত সংশোধনী পাশ করল পাকিস্তানের পার্লামেন্ট। বুধবার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে 2 ধাপে 234 ভোটে পাশ হয় 27তম সংশোধনী। বিপক্ষে ভোট পড়ে মাত্র 4টি। এর আগে সোমবার বিরোধীদের বয়কটের পরও উচ্চকক্ষ সেনেটে পাশ হয় বিলটি। এখন বিলটি আবার সিনেটে পাঠানো হবে। সেখানে আরেক দফা পরিমার্জনের পর আবারও ভোটাভুটির মাধ্যমে পাশ হবে সংশোধনীটি। এরপর প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই তা প্রণয়ন করা হবে। সংবিধানের 27তম সংশোধনীতে নতুন সৃষ্ট প্রতিরক্ষা প্রধান পদের মাধ্যমে আজীবন সুরক্ষা দেয়া হবে সেনা প্রধানকে। পাশাপাশি দায়িত্বে থাকাকালীন যে কোনো ফৌজদারি মামলা থেকে দায় মুক্তি পাবেন তিনি। প্রতিরক্ষা প্রধানের অধীনে থাকবে নৌ ও বিমান বাহিনী। বিলটি এরই মধ্যে বিভিন্ন দেশের সমালোচনার জন্ম দিয়েছে আর ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। শঙ্কা, ভঙ্গুর গণতন্ত্র থেকে পুরো দস্তুর সামরিক শাসনের দিকে চলে যেতে পারে পাকিস্তান। অভ্যন্তরীণ রাজনীতিতে বৃদ্ধি পাবে সামরিক প্রভাবও। অবশেষে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সরকারি অচলাবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শাটডাউন ঠেকাতে সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও পাশ হয়েছে এই সংক্রান্ত বিল। বুধবার 222-209 ভোটে পাশ হয় বিলটি। ডেমোক্রেট দলীয় 6 আইন প্রণেতা অবস্থান নেন বিলটির পক্ষে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই অবসান ঘটবে 43 দিনের এই শাটডাউনের। এর আগে সোমবার সরকারি তহবিলের অর্থের যোগান দিতে সিনেটে পাশ হয় বিলটি। এটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র জুড়ে সরকারি সেবাগুলো পুনরায় সম্পূর্ণরূপে চালু হবে। দীর্ঘ শাটডাউনের ফলে দেশটির লাখ লাখ সরকারি কর্মীর বেতন আটকে রয়েছে। আর দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।